ওকে, নাও যেটা বলছিলাম একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাদের এই চারটা সাবজেক্ট, আমাদের কনসার্ন কিন্তু মে 2026। মে যদি আপনার প্ল্যান থাকে অথবা যাদেরই প্ল্যান আছে যে আমরা মে সেপ্টেম্বরে ইউকেতে থাকা, তাহলে মেক শিওর আপনাকে মে মাসের এই এক্সামের চারটাতে কি করতে হবে, আপনি চারটাতে পাস করবেন। আপনি পাস করার আগে আগে মেট্রিক পরীক্ষা দেওয়ার আগে আগে আপনার অ্যাপ্লিকেশন, আপনার অফার লেটার বেসড অন ইওর ওই কি বলবো অ্যাডমিশন নোটিস, আপনি যে পরীক্ষা দিচ্ছেন এবার প্রেয়ার করতেছেন, ওই সকল ডকুমেন্টসের উপর ভিত্তি করে আমরা অফার লেটার নিয়ে আসবো ফর সেকেন্ড ইয়ার। তো আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার একমাত্র কন্ডিশন থাকবে কি, আপনার একমাত্র না, ওয়ান অফ দি কন্ডিশন থাকবে পাস করা সবগুলোতে। 2 থাকবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি থাকা। 3 থাকবে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার করা। সো ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইন ইন্টারনাল ইন্টারভিউ, সেই ক্ষেত্রে সমস্যা হবে না আশা করি। সো এই হচ্ছে আপনার ওভারঅল যে এইটা যদি আপনি চান, তবে ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, তবে এই চারটাতে কি করার অ্যাবিলিটি থাকতে হবে, পাস করা। ওই লেভেলে পড়াশোনা করেন। এখন পড়াশোনা করবেন না, দেখেন আপনি এখান থেকে চারটায় পাস করবেন না। এখন আপনি বলতে পারেন যে স্যার চারটে কি সবাই একসাথে পাস করে? চারটা আসতেই তো কদিন ধরে 2টা 4টার অবস্থা। আমরা তো একসাথে 4টা দিতাম, আমরা তো একসাথে 4টা পাস করতাম। সো আমাদের সময় কোশ্চেন তো অনেক কঠিন, এখন কোশ্চেন অনেক এগলি করে দেবে। সো 4টা পাস করা ভেরি ইজি। এবং কে পারলো না পারলো এটা ম্যাটার করে না। আমার যদি সেপ্টেম্বরে যাইতে হয় আমাকে এটা করতে হবে। আর যদি মনে করেন এখানে ফেল করলেন, ফ্যামিলি প্রেশার, সেপ্টেম্বর যাওয়া অফ, কোর্স করবো কি এটারও গ্যারান্টি নাই, তখন রানা স্যার আপনাকে বলবে ঠিক আছে আমাদের অন্য অল্টারনেটিভ সুযোগ আছে, অল্টারনেটিভ ইউনিভার্সিটিতে আপনাকে কনভার্ট করে দেবো, 1.5 বছরের ভিতরে আপনার এলএলবি কমপ্লিট হয়ে যাবে, আপনি চলে যাবেন হচ্ছে বারে অথবা এলএলবি, অপশনস আছে আমাদের। সো কিন্তু ট্রাইটা আপনি কি করবেন, অলওয়েজ ট্রাই ফর দি বেস্ট, যেন আমি বেস্ট যেটা সেটা ট্রাই করতে পারি, না হলে তো অনেক কিছু আছে। সো একটু ভালো করে বুঝেন, প্রত্যেকটা সাবজেক্টে এখন রিটেন এক্সাম হচ্ছে 75 মার্কস। রিটেন কত দেয়? ইমেলে এখন রিটেন কত? 75। আর প্রত্যেকটা সাবজেক্টে এমসিকিউ থাকবে 25। এটা একটু লিখে রাখেন, খাতায় নোট ডাউন করে রাখেন। আর এই 75 এর ভিতরে পার্ট এ থাকবে। প্রত্যেকটা কোশ্চেন আপনি পরীক্ষার হলে যেটা পাবেন, ওই পরীক্ষার হলে কোশ্চেন পেপারে 2টা পার্ট থাকবে, পার্ট এ, পার্ট বি। পার্ট এ হচ্ছে কম্পালসারি পার্ট, এটা কম্পালসারি পার্ট। আপনি ধরেন পার্ট বি তে গিয়ে, পার্ট বি তে ধরেন এখানে 1 আউট অফ 1, পার্ট এ তে কয়টা? একটার ভিতরে একটাই। আর পার্ট বি তে থাকবে কয়টা? 3 না, 2 আউট অফ 6, 2 আউট অফ 6। এখন আপনি যদি মনে করেন আমার তো 3টাই কমন পড়ে যায় পার্ট বি থেকে, আমি এখানে 3টা দিয়ে দিতে পারবেন না? পার্ট এ কি কম্পালসারি, পার্ট এ আপনাকে অ্যানসার করতে হবে। আপনি যদি না করেন পার্ট এ অ্যানসার, এখান থেকে সর্বোচ্চ 2টা করতে পারবেন, 3টা করলে একটা বাতিল হয়ে যাবে, ওটা মার্ক আমার হবে, কারণ এটা একটা কম্পালসারি পার্ট। এখন এটাকে কেন সিন বললাম আমি? এটা হচ্ছে আনসিন। এটাকে কেন সিন বললাম? কারণ এই ম্যাটেরিয়ালগুলো আগে থেকে আপনাদেরকে দেওয়া থাকবে, আগে থেকে করবেন আপনারা, ওই কোশ্চেনস এর উপরে বা ওগুলোর উপরে আপনাকে কি করা হবে, কোশ্চেন করা হবে। আর এখান থেকে আপনাকে ধরেন কন্ট্রাক্ট এবং ক্রিমিনালে 2টা মিলিয়ে আসবে, প্রবলেম প্লাস এসএ। পাবলিক এবং এলএসএম এর শুধু এসএ, পাবলিক এবং এলএসএম এর কোনো কি নাই, প্রবলেম নাই। সো এই হচ্ছে আমাদের ওভারঅল যে স্ট্রাকচার যদি বলি, বা অ্যাসেসমেন্ট স্ট্রাকচার যদি বলি, সেটা হচ্ছে এটা। আই হোপ এটা আপনার মনে থাকবে। নাও আমাদের ধরেন আপনি যদি আমাকে বলেন যে স্যার আমাকে একটু বেসিক বুঝিয়ে দেন, আমার বেসিক বুঝিয়ে দিতে গেলে না সব বুঝিয়ে দিতে ইচ্ছা করে, বা সবই এখন আমার কাছে তো স্ট্রাকচার করা। ব্যাপারটা হচ্ছে যে ক্রিমিনাল লতে, যেহেতু আপনি ক্রিমিনাল ল, আমরা ক্রিমিনাল ল গ্রুপে গেলাম ইন্ট্রোডাকশনে, যে বেসিক ইন্ট্রোডাকশন ক্রিমিনাল লতে আমরা একটা ওভারঅল চ্যাপ্টারে দিয়েছিলাম, ওভারঅল সাবজেক্ট। এবার আমরা আজকে শুধু ক্রিমিনাল ল দিয়ে যাই। ক্রিমিনাল ল চারটা সাবজেক্টের মধ্যে মানে কয়টা পাস করলে আমি সেকেন্ড ইয়ারে? আচ্ছা, যদি আপনি ডিপেন্ড করে সেকেন্ড ইয়ারে কোথায়, বাংলাদেশে না ইউকে? বাংলাদেশে। মানে আপনি যদি 4টাতে 2টাও পাস করে ফেলেন, এখন তো আপনাদের 4টা সুযোগ চলে আসছে। মে 26 এ আপনি 4টার ভিতরে
দুইটা পাস করলেন, অক্টোবরে এসে আবার একটু কি করতে পারতেছেন, ওই দুইটা পাস করতে পারতেছেন। এখন আপনি যদি বলেন স্যার অক্টোবরে কি আমি আমার ফার্স্ট ইয়ারের দুইটার সাথে সেকেন্ড ইয়ারের দুইটা নিতে পারবো কিনা, অ্যান্সার ইজ নো, পারবেন না। কারণ অলরেডি আপনি ফার্স্ট ইয়ারই শেষ করেন না, সেকেন্ড ইয়ার নামাবাদি করতে পারবেন না। তবে হ্যাঁ, যদি এমন হয় এখানে মেতে দুইটা দিয়েছেন, দুইটাই পাস, বা চারটা দিয়েছেন, দুইটা পাস, অক্টোবরে বাকি দুইটা দিয়েছেন, এখান থেকে একটা পাস, আরেকটা রয়ে গেছে। সো নেক্সট যখন মে 2027 আসবে, সেখানে আপনি এই একটা ফার্স্ট ইয়ারের সাথে চাইলে তিনটা সেকেন্ড ইয়ার কানেক্ট করে ফেলতে স্যার পারবেন। জিজ্ঞেস করলাম কেন বাই এনি চান্স আমার দেখা হলো একটা পরীক্ষা দুইটা একসাথে বলল আর কি, দুই ইউনিভার্সিটি আপনি skip করলেন। অথবা আপনি একটা কোনো কারণে আপনার খারাপ হলো, যদি একটা থেকে যায় সেটা তাহলে সেকেন্ড ইয়ারের পরের ইয়ারের সাথে আপনি এটাকে কি করতে পারবেন, রেখে কন্টিনিউ করতে মে পারবেন। সেশন নিয়েছি যাতে মেতে চারটা দিলাম, যদি কোনোটা বাড়তে তাহলে অক্টোবর ক্লিয়ার করে ফেলতে পারি। পারবেন। আর এখন তো অক্টোবরেও চারটা দেওয়ার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। ওকে, সেশনটা মেতে ক্লিয়ার করে ফেলতে ক্রিমিনাল লতে আসেন। ক্রিমিনাল লতে আগে সিলেবাসটা একটু দিয়ে দিই নাকি? পারি, স্যার। আপনাদের মডিউল সিলেবাস খুব সুন্দর করে লিখে ফেলেন, মডিউল সিলেবাস। মডিউল সিলেবাসে আমরা তিনটা ভাগে ভাগ করে নিব। প্রথমত প্যাটার্ন অফেন্স, দুই নন ফ্যাটাল অফেন্স, তিন প্রপার্টি অফেন্স, চার কমন অফেন্স। চারটা হচ্ছে হ্যাঁ, ফেডারেল, নন ফেডারেল, প্রপার্টি। দেখেন আমি ক্রিমিনাল লতে as you already said that MCQ করবেন 25 এ। MCQ তে সিলেবাসের শুরুতে যদি সেটা বলে নেই, যেমন আপনাদের MCQ যে 25 মার্কসের হবে সেটা হবে হচ্ছে from your module guide chapter number 2 to chapter number 6। তাহলে chapter number 2 to chapter number 6 যখন আমরা করব তখন এখানে খুব ইন ডেপথে আমাদেরকে কি করতে হবে, গোচর করতে হবে, সো দ্যাট আমাদের এমসিকিউ এর জন্য আমরা কি করতে পারি, প্রিপেয়ার হতে পারি। না, এবং যদি কেউ না আগে ছিল না, এটা এই মে থেকে, মে 2026 থেকে there is a new inclusion now। সো এমসিকিউ যদি ভালো করে কেউ পড়তে পারেন, এটা মার্ক ক্যারি করার একটা কুইকেস্ট ওয়ে। আর যদি আপনি এমসিকিউ ভালো করে না পড়েন বা ইন ডেপথে না পড়েন, আপনি ভুল করবেন। আপনি নাম্বার, যেমন নাম্বার ক্যারি করা সহজ, নাম্বার ফল করা সহজ না। এখন আমরা এমসিকিউ এটা বাদ দিই, এর পরে যা আছে আমাদের যে 75 মার্কের জন্য যে পড়াশোনাটা হবে, এখানে যেটা হয় ওই যে বললাম পার্ট এ থাকে। সো পার্ট এ যে কোনো টপিক থেকে দিতে পারে। যেমন এইবার আপনাদের এই মে 25 এ বা এই পুরো ইয়ারটার জন্য ছিল কোনটা, হোমিসাইড, আমাদের ফ্যাটাল অফেন্স যেটা ছিল। এর আগের বছর ছিল নন ফ্যাটাল, তার আগের বছর ছিল প্রপার্টি অফেন্স। হয়তোবা এবার ঘুরে 2026 এ আপনাকে হয়তোবা ঘুরে কি দিতে পারে, প্রপার্টি অফেন্স দিয়ে দিতে পারে। এই তিনটার ভিতরে থেকে আমি কমন অফেন্স বলতে বোঝাচ্ছি ওই ধরনের অফেন্সকে যেগুলো সব ধরনের ক্রাইমের ক্ষেত্রে কাজে আসে, যেমন পার্টিসিপেশন ইন ক্রাইম, অ্যাটেম্পট, এই জন্য আমি ওগুলোকে আলাদা করে কমন অফেন্স করেছি। সো নাও এখন এই যে আমি সিলেবাসকে 4টা ওয়েতে ভাগ করলাম যে আমরা আসলে কি কি পড়বো আমাদের ক্রিমিনাল লতে। নাম্বার 1, ফ্যাটাল অফেন্সের যে মেইন যে অফেন্সটা সেটা হচ্ছে কি, হোমিসাইড। হোমিসাইড কি মূলত কি বলা হয়, ফ্যাটাল অফেন্স বলা হয়। হোমিসাইড কি বলা হয়, ফ্যাটাল অফেন্স বলা হয়। হোমিসাইড মানে কি, আপনারা জেনোসাইড নাম শুনছেন? জেনোসাইড মানে কি, গণহত্যা। আপনারা কি পাবলিক এতক্ষণ পরে বিভাষা লাগলো? আপনারা কাজ করতে পারেন,
এখানে তো ক্রিমিনাল ক্লাস হচ্ছে কিছুক্ষণ, আপনারা চাইলে আরেক ক্লাসরুম আছে, ওই ক্লাসরুমে বসে পাবলিক লয়ের আপনাদের যে ওই 52 প্যারাগ্রাফ 52 কয়েকটা স্লট দিয়ে দিয়েছিলাম, ওটা একটু রিভিশন দিয়ে আসতে হবে। ওখানে এসে আছে নিউ ক্লাসরুম। আচ্ছা বসো। ওকে, না তাহলে হোমিসাইডের কথা যেটা বলছিলাম, যে হোমিসাইড আপনারা বলেন জেনোসাইড মানে গণহত্যা, হোমিসাইড মানে কি তাহলে বাংলা? নরহত্যা। এখন এই হোমিসাইডের পার্ট কয়টা? দুইটা। হোমিসাইডে কয়টা অফেন্স আছে? দুইটা অফেন্স আছে। নাম্বার 1 মার্ডার, নাম্বার 2 ম্যানস্লটার। তাহলে আমরা যখন যেটা ফ্যাটাল অফেন্স বললাম, হোমিসাইড ইজ এ ফ্যাটাল অফেন্স, তাই না? তাহলে এই ফ্যাটাল অফেন্সের ই কয়টা? দুইটা, একটা মার্ডার, একটা ম্যানস্লটার। তাহলে মার্ডার শুনলে কি মনে হয়? আপনি যদি এটাকে বাংলায় ই করতে চান, হত্যা না খুন, কোনটা শুনতে মনে হয় যে ইন্টেনশনালি করেছে? কোনটা? হত্যা আপনার দ্বারা ইন্টেনশনালি আনইন্টেনশনালি হয়ে যেতে পারে। কোন ধরনের কিলিং যখন আপনার দ্বারা হয়ে যায়, তখন সেটা আমরা বলতে পারি যে আপনার দ্বারা কিলড হয়েছে সামওয়ান। হাউএভার যখন যেখানে বোঝা যায়, যখন আপনি খুন বলছেন, মার্ডার বলছেন, এখান থেকে একটা মিনিং চলে আসে যে আপনি হয়তো এটা ইন্টেনশনালি করেছেন। ডিপেন্ড করবে প্রুফ অফ এভিডেন্সের উপরে। নাও সো মার্ডার মানে আমরা যদি খুন বলি, ম্যানস্লটার মানে হত্যা। আমি যদি সিম্পলি এটাকে প্রথমে বোঝার জন্য বলি, তাহলে মার্ডার হচ্ছে ইন্টেনশনাল কিলিং। মার্ডার কি? ইন্টেনশনাল কিলিং, ডেফিনেটলি আনলফুল কিলিং। সো মার্ডার কি? ইন্টেনশনাল কিলিং। আর ম্যানস্লটার যদি বলি তাহলে কি হবে? আনইনটেনশনাল কিলিং। যদিও এই আনইনটেনশনাল কিলিং বলতে ম্যানস্লটারের একটা পার্টকে বোঝায়। ম্যানস্লটারের যে দুইটা পার্ট আছে, ম্যানস্লটারের দুইটা পার্টের একটা পার্টকে রেফার করে কি? আনইনটেনশনাল কিলিং। আমি বুঝাচ্ছি কোন পার্টটা। তাহলে দেখেন, আমি যখন মার্ডার বললাম, আর আমরা জানি প্রত্যেকটা, আমি সিলেবাসের সাথে সাথে এটা বেসিকটাও দিয়ে দিচ্ছি। সিলেবাস যেটা দিয়ে দিচ্ছি এর সাথে সাথে কি দিয়ে দিচ্ছি? বেসিক্সটাও দিয়ে দিচ্ছি। যদিও আমি হয়তো মার্ডারের ক্ষেত্রে বা ম্যানস্লটারের ক্ষেত্রে সেটা হালকা করে দিয়ে দিব, বাকিগুলো দিব না। যেমন মার্ডার হচ্ছে ইন্টেনশনাল কিলিং, ম্যানস্লটার হচ্ছে আনইনটেনশনাল কিলিং। ম্যানস্লটার আবার পার্ট কয়টা? দুইটা। একটা হচ্ছে ভলান্টারি ম্যানস্লটার, আর একটা হচ্ছে ইনভলান্টারি ম্যানস্লটার। সি, এই যে আমি এখানে বললাম না, ম্যানস্লটার হচ্ছে আনইনটেনশনাল কিলিং। ফর এক্সাম্পল, আপনার ইন্টেন্ট কিল করার কোনো ইন্টেনশন ছিল না, আপনি হয়তো বা অন্য কোনো ধরনের ক্রাইম করার ইচ্ছা ছিল, তাকে হয়তো বা জেনারেলি পুশ করা বা তাকে ব্যাটারি করা, তাকে কমন অ্যাসল্ট করার ইন্টেনশন ছিল, বাট কনসিকুয়েন্টলি সেটাকে হয়তো বা আপনার দ্বারা কিল হয়ে গেছে সে। তো সেই ক্ষেত্রে আপনার লায়াবিলিটি মার্ডার না এসে কোথায় আসবে? এই ইনভলান্টারি ম্যানস্লটারে। কেন? কারণ ইট ওয়াজ অ্যান আনইনটেনশনাল কিলিং। আর অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা এখন ওখানে ঢুকবো। স্যার, রাস্তায় গাড়ি চালাচ্ছি, তো ওই রাস্তা পার হওয়ার সময় মানে কেউ স্যার গাড়ি চালাতে মারা গেল। ডিপেন্ড করবে আপনার গাড়ির স্পিড কি ছিল। যদি আপনি স্পিড লিমিট ক্রস করে গাড়ি চালাচ্ছেন, সেই ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হবে লায়াবিলিটি। কারণ ওভার স্পিডিং এ গাড়ি চালানো একটা স্ট্রিক্ট লায়াবিলিটি। স্ট্রিক্ট লায়াবিলিটি যেখানে ওই ক্রিমিনাল লয়ের যে অফেন্স প্রুফ করার যে এলিমেন্টস গুলো আছে, অ্যাক্ট্রোস্টেস মেনস্ট্রিয়া, এই দুইটা ওখানে দেখার প্রয়োজন হয় না। ওয়ান্স ইউ ক্রস দ্য লিমিট, ওয়ান্স ইউ ক্রস দি স্পিড লিমিট, আপনি কমিট করে ফেলছেন, অপরাধ করে ফেলছেন। সো ওই ক্ষেত্রে অন্য জিনিস আমরা ই করে ফেলবো। তবে হ্যাঁ, ডেফিনেটলি আপনি যখন গাড়ি চালাচ্ছিলেন, আপনার ইন্টেনশনালি কিল করার কোনো ইচ্ছা হয়তো ছিল না, যাকে কিল করেছেন। However, সেক্ষেত্রে আমরা আপনাকে রেকলেস ম্যানস্লটারে দিতে পারি, সেটা ম্যানস্লটারে চলে যেতে পারে, আপনার ইন্টেনশনাল ছিল না। বাট যাকে আপনি গাড়ি চাপা দিয়েছেন, সে যদি আপনার শত্রু হয়, সে যদি আপনার পূর্ব সম্পর্ক যদি খুব ভয়ঙ্কর খারাপ থাকে, তাহলে আপনি বুঝে নেন তো আপনি মিলসিয়াটা ডিসপ্রুভ করতে পারবেন কিনা যে আমি এটা মার্ডার মানে এটা করিনি। কারণ লায়াবিলিটি তো আপনার বিরুদ্ধে মার্ডারে চলে আসার কথা না। তাহলে আনইনটেনশনাল কিলিং, এই ইনভলান্টারি ম্যানস্লটার। ইনভলান্টারি ম্যানস্লটারের তিনটা ক্যাটাগরি আছে: কনস্ট্রাকটিভ, রেকলেস, গ্রস নেগলিজেন্স। আমরা সেদিকে যাব না এখন। আর এই ভলান্টারি ম্যানস্লটারকে আমরা চিনি কি হিসেবে? মার্ডারের ডিফেন্স হিসেবে। ভলান্টারি ম্যানস্লটার কি? মার্ডারের ডিফেন্স। আমরা এগুলো যখন চ্যাপ্টার গো থ্রু করব, তখন ডিটেইলসে দেখব কেন আমরা এটাকে মার্ডারের ডিফেন্স বললাম। তাহলে আমরা একটু সাইড থেকে মুছে দিব নাকি? যেমন
ফ্যাটাল অফেন্সে আমাদের এই কয়টা, এই দুইটাই সিলেবাস কি, মার্ডার, ম্যানস্লটার। মনে থাকবে ম্যানস্লটারের পার্ট আছে দুইটা, ভলান্টারি ম্যানস্লটার, ইনভলান্টারি ম্যানস্লটার। এবং এই দুইটা চ্যাপ্টার বা এই দুইটা পার্ট এগুলো আপনাদের প্রবলেম এবং এসের জন্য খুবই ইম্পর্টেন্ট হোমিসাইডের ক্ষেত্রে। জেনারেলি এখান থেকে প্রবলেম কোশ্চেন আসবে এবং একটা এসে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। আচ্ছা, আমি যখন নন ফেটাল অফেন্স করব, তাহলে নন ফেটাল অফেন্সের ক্ষেত্রে দেখেন নন ফেটাল অফেন্স কাকে বলে? ফেটাল অফেন্স কি শুধু ওই হোমিসাইডই, আপনি এর মধ্যে আর কোনো অফেন্স না। ফেটাল অফেন্স কাকে বলে? যে অফেন্সে যে ভিকটিম আছে সে অলরেডি কি হয়ে গেছে, ডেথ হয়ে গেছে। তার আপনার কোনো অ্যাকশনস, আপনার কোনো কাজ, আপনার কোনো অ্যাক্টিভিটি, আপনার কোনো অমিশন যদি কোনো ভিকটিমের মৃত্যুর কারণ হয়, আর সোজা কথা আমরা ক্রিমিনাল লতে অফেন্সের রেজাল্টস দেখে বা কনসিকুয়েন্স দেখে, মোস্টলি এই বডিলি অফেন্সের ক্ষেত্রে অফেন্সের রেজাল্টস দেখে, কনসিকুয়েন্স দেখে আমরা কি ডিটারমাইন করব যে কি হয়েছে। যেমন এই যে আমি এখানে 4টা পার্ট করেছি, ফেটাল অফেন্স, নন ফেটাল অফেন্স, প্রপার্টি অফেন্স, কমন অফেন্স। এর ভিতরে এই দুইটা কি অফেন্স বলেন তো? এই দুটো হচ্ছে বডিলি অফেন্স, আর প্রপার্টি অফেন্স তো আপনার বডির সাথে রিলেটেড না, আর আপনার প্রপার্টির সাথে রিলেটেড। সো বডিলি অফেন্সের ভিতরে দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে যেখানে ভিকটিম কি হয়ে গিয়েছে, মারা গিয়েছে, অলরেডি ভিকটিম কিল। ভিকটিম যখন মারা যায় দেখতে হবে ডিফেন্ডেন্ট তাকে ইন্টেনশনালি কিল করেছে নাকি তার এখানে ইন্টেনশন মিসিং ছিল বা কোনো ডিফেন্স সে পায় কিনা। তো এই ক্যাটাগরির আলোচনাটা আমরা কোথায় করব? যে কোনো ক্রাইম যেটা স্যার হচ্ছে শেষ পর্যন্ত বেড়ে গিয়ে থেকে ডেথ স্যার এটা হোমিসাইডে চলে যায়। এন্ড দেন আমরা ডিটারমাইন করব হোমিসাইডে গেল, হোমিসাইডের কোন অফেন্সটাতে যাবে, ওটা কি মার্ডার ছিল। এখন আপনি যদি প্রুফ অফ এভিডেন্স খুঁজে বের করে দেখতে পারেন যে এখানে ইন্টেনশন ছিল, এই আনলফুল কিলিং এর কি ছিল, একটা প্রায়র আলটেরিয়র ম্যালিশিয়াস ইন্টেনশন ছিল টু কিল, তাহলে অবশ্যই কি করবেন, তাকে মার্ডারে লায়াবল করবেন। যদি প্রমাণ করতে গিয়ে দেখেন না তার তো আসলে ইন্টেনশন ছিল না বাট হয়ে গেছে তার দ্বারা, তাহলে কোথায় আসবে, ইনভলান্টারি ম্যানস্লটার। অথবা মার্ডার করতে যাওয়ার পরে বা মার্ডার যে করেছে সে যদি প্রুফ করতে পারে আমার ডিফেন্স ছিল, আমি মেন্টালি অ্যাবনর্মাল ছিলাম, অথবা আমি আই লস্ট মাই কন্ট্রোল, সো এই ধরনের কোনো কিছু থাকলে সেটা কোথায় যেতে পারে। এখন পার্থক্য কি এই দুইটার ভিতরে? মার্ডারের পানিশমেন্ট হচ্ছে ইউকেতে বা ইংলিশ লিগ্যাল সিস্টেমে ম্যান্ডেটরি লাইফ ইমপ্রিজনমেন্ট। যখন আপনি অ্যাক্ট্রেস এবং মেনস্ট্রে প্রুফ করতে পারবেন তখন আপনার লায়াবিলিটি আসবে, এন্ড দেন জাজ আপনাকে এটা পানিশমেন্ট হিসেবে কি দিবে, ম্যান্ডেটরি লাইফ ইমপ্রিজনমেন্ট। ওয়ান্স দি অ্যাক্ট্রেস এন্ড মেনস্ট্রে ইজ প্রুভড, দেন জাজের অন্য কোনো অপশন নাই আপনাকে এই হাইয়েস্ট পানিশমেন্ট দেওয়া ছাড়া। হাওয়েভার যদি সেটা আনইন্টেনশনাল কিলিং হয় অথবা আপনি যদি ডিফেন্স পান, সেই ক্ষেত্রে জাজরা আপনাকে কি করতে পারে, পানিশমেন্টটা ম্যাক্সিমাম লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত দিতে পারে। ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট পর্যন্ত দিতে পারে মানে হচ্ছে এখানে শুরু থেকে ফর এক্সাম্পল সে একদিন থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত এর মাঝখানে যে কোনো মেয়াদে শাস্তি দিতে পারে। সে চাইলে ম্যাক্সিমামটাও দিতে পারে, সে চাইলে মিনিমামটাও দিতে পারে, সে মাঝখানে যে কোনো রেঞ্জের পানিশমেন্ট দিতে পারে বেসড অন দি সার্কামস্ট্যান্সেস। এক্স্যাক্টলি কতটুকু কি ছিল ডিফেন্স হলো। তোমরা দেখেন মার্ডারের ডিফেন্স কিন্তু আবার কি না, ফুল ডিফেন্স না। মার্ডারের ডিফেন্সকে বলা হয় স্পেশাল এন্ড পার্শিয়াল ডিফেন্স। স্পেশাল কেন? কারণ এই ডিফেন্সগুলো শুধুমাত্র মার্ডারের জন্য প্রযোজ্য হয়। পার্শিয়াল কেন? কারণ পানিশমেন্টটাকে শুধুমাত্র একটু কমিয়ে দেয়, কিন্তু পুরোপুরি এটা কি করে না, অ্যাকুইটাল বা আনকন্ডিশনাল অ্যাকুইটাল বা খালাস হয় না। সো আমরা এটাকে বুঝে ফেলছি ফ্যাটাল অফেন্স কাকে বলে, যেখানে মারা যাবে, তাই না, আপনার কোনো কাজের কারণে, ডিফেন্ডেন্টের কোনো কাজের কারণে যদি মারা যায়। সো আমরা আসি নন ফ্যাটাল অফেন্স। নন ফ্যাটাল অফেন্স কোনটা? যেটা স্যার বডিলি অফেন্স, বাট বডিলি অফেন্স কিন্তু মৃত্যু হবে না। তাহলে আমি যদি এইভাবে বলি যে আপনার গায়ে যদি কেউ টাচ করে অফেন্স হবে, আপনার পারমিশন ছাড়া আপনার গায়ে যদি কেউ টাচ করে অফেন্স হবে না? ডেফিনেটলি অফেন্স হবে। তাহলে এই ফ্রম টাচ টু আপ আনটিল ডেথ, মৃত্যুর আগ পর্যন্ত যে ধরনের অফেন্স আছে সবগুলোই কি, আপনাকে কেউ টাচ করলো আপনি কোর্টে যেতে পারেন, তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স করতে, তার মামলাটা যাবে নন ফ্যাটালে। হবে আর আপনাকে যদি কেউ পিটিয়ে আইসিইউতে পাঠিয়ে দেয়, লাইফ সাপোর্ট পর্যন্ত পাঠিয়ে দেয়, সেটাও কি নন ফ্যাটাল। বাট যখন সে এক্সপায়ার হয়ে যাবে, যখন সে মারা যাবে, তখন ফ্যাটালে চলে যাবে। তাহলে এখন বলতে পারেন নন ফ্যাটালের রেঞ্জ কোনটা তাহলে? ফ্রম আনলফুল টাচ টু সিরিয়াস হার্ম, ভেরি সিরিয়াস হার্ম। তাই আইসিইউতে যাওয়া কি সিরিয়াস হার্ম নাকি মাইনর হার্ম? সিরিয়াস হার্ম। তাহলে এর মাঝখানে আমরা দেখবো কয়টা হার্ম অফেন্সকে আমরা এখানে ক্যালকুলেট করব। তাহলে এখানে মূলত কয়টা অফেন্স আছে আমরা দেখি। প্রথমত আছে হচ্ছে এখানে কমন অ্যাসল্ট। কমন অ্যাসল্ট 2,
অ্যাকচুয়াল বডিলি হার্ম, যেটাকে আমরা বলে থাকি কমন অ্যাসল্ট কজিং অ্যাকচুয়াল বডিলি হার্ম। এরপর আছে হচ্ছে grievous bodily harm. Common assault আমার সামনে আছে। তাহলে গ্রিভাস বডিলি হার্ম। তাহলে একটু খেয়াল করেন, এই গ্রিভাস বডিলি হার্ম বলতে আমরা কি বুঝাচ্ছি? সিরিয়াস বডিলি হার্ম, তাই না? আর অ্যাকচুয়াল বডিলি হার্ম বলতে Bodily harm কিন্তু সিরিয়াস। সিরিয়াস না। আচ্ছা, কমন অ্যাসল্ট আমরা দেখব হচ্ছে সেকশন 39 অফ ক্রিমিনাল জাস্টিস অ্যাক্ট 1988 এর আন্ডারে। আর এই এবিএস এবং জিবিএস দেখব দুইটা। এখানে হচ্ছে সেকশন 47 অফ ওএপিএ 1861 অফেন্স এগেইনস্ট দি পারসনস অ্যাক্ট। আর জিবিএস দেখব সেকশন 18 এবং সেকশন 20 অফ ওএপিএ 1861। তাহলে কমন অ্যাসল্ট, অ্যাকচুয়াল বডিলি হার্ম এন্ড গ্রিভাস বডিলি হার্ম, এই তিনটা হচ্ছে আমার কি নন ফ্যাটাল অফেন্সের অংশ। এই কমন অ্যাসল্টে কি কি আছে আবার? ব্যাটারি এন্ড অ্যাসল্ট। ব্যাটারি কি? যেটাকে আমরা আনলফুল ফিজিক্যাল টাচ বললাম বা আনলফুল ফিজিক্যাল ফোর্স, যেখানে ব্যথা হওয়ার কোনো চান্স নাই বা ব্যথা জেনারেলি হয় না। এই জন্য আমরা এই তিনটাকে এইভাবেও বলি, এই যে নন ফ্যাটালের যে আপনার তিনটা ক্যাটাগরির হার্ম আছে বা তিনটা, সরি হার্ম বলবো না, এই তিন ক্যাটাগরির অফেন্স আছে, এর ভিতরে এই একটা কি হার্মলেস অফেন্স, এই একটা কি হার্মলেস অফেন্স, আর এই দুইটা হার্ম আছে। তাহলে তিনটা অফেন্সের ক্ষেত্রে আমরা একটা দেখব হার্মলেস আর দুইটাতে হার্ম ইনভলভড। এখন হার্মের রেঞ্জটা কি? এই অ্যাকচুয়াল বডিলি হার্ম মানে হচ্ছে যেখানে আপনি অ্যাকচুয়ালি হার্ম সাফার করেছেন। ফর এক্সাম্পল, আমি যদি আনলফুলি বা কেউ যদি আনলফুলি কাউকে টাচ করে, সে কি কনস্টিটিউট করলো? কমন অ্যাসল্ট কনস্টিটিউট করলো থ্রু ব্যাটারি, থ্রু টাচিং, থ্রু আনলফুল টাচিং। হাউএভার অ্যাসল্ট মানে কি? অ্যাসল্ট হচ্ছে কাউকে অ্যাপ্রিহেন্ড করা, কাউকে ভীতি প্রদর্শন করা। সো যখন আপনি কাউকে অ্যাপ্রিহেন্ড করবেন, ভয় দেখাবেন, এই ভয় হতে পারে আপনি ফোন কলের মাধ্যমে তাকে থ্রেট দিচ্ছেন, এই ভয় হতে পারে তাকে আপনি ব্ল্যাঙ্ক কল দিয়ে কথা না বলে, অথবা রিপিটেড টাইম আপনি তাকে চিঠিতে ব্ল্যাঙ্ক চিঠি পাঠিয়ে অনেকভাবে আপনি কি করতে পারেন? মানুষকে থ্রেট দিতে পারেন, ভয় দেখাতে পারেন। সো থ্রেটে কি মানুষের ইনভলভ থাকে? বডির টাচ ইনভলভ থাকে না। সো থ্রেটে যদিও বডির টাচ ইনভলভ থাকে না, হাউএভার যদি কেউ আপনার এই থ্রেটের দ্বারা অ্যাপ্রিহেন্ডেড হয়, ভয় পায়, তাহলে সেটা কি অফেন্স করতে পারে বা কি অফেন্সে আপনার বিরুদ্ধে মামলা করতে পারে? কমন অ্যাসল্টে। কিন্তু সে কি বলতে পারবে যে আমি এখানে ব্যথা পেয়েছি, আমার হার্ম হয়েছে? না। সো এই জায়গাটা হচ্ছে হার্মলেস অফেন্স। নাও কেউ যদি আপনাকে টাচ না করে স্ল্যাপ করে, থাপ্পড় দেয় বা ঘুষি দেয়, সেই ক্ষেত্রে কি তার ব্যথা হবে কিনা? হবে। এবং এটা কি টেম্পোরারি না পার্মানেন্ট ব্যথা? টেম্পোরারি ব্যথা। বাট এটা কি খুবই ট্রিভিয়াল, খুবই তুচ্ছ ব্যথা? না স্যার। হয়তো বা কেউ আপনাকে ছোট্ট একটা চিমটি দিল, ব্যথা পেলেন, বাট এটা খুবই তুচ্ছ, এইটা হয়তো বা এবিএস পর্যন্ত যাবে না। বাট যখন কেউ আপনাকে স্ল্যাপ করে অথবা কেউ আপনাকে ঘুষি দেয়, কেউ আপনাকে আঘাত করে, সেই ক্ষেত্রে আপনার কি লাগবে? ব্যথা লাগবে না? যদি না লাগে আপনি মামলা করবেন না ডেফিনেটলি। যদি ব্যথা লাগে ডেফিনেটলি কোথায় মামলা করতে পারবেন? অ্যাকচুয়াল বডিলি হার্ম, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? এবিএইচ। কি বলি? আচ্ছা, তাহলে এই এবিএইচ এর রেঞ্জটা কত দূর? ফ্রম ওই ব্যথা টু সিরিয়াস ব্যথা, তাই তো? ব্যথা থেকে সিরিয়াস ব্যথা রাখ পর্যন্ত যে ক্যাটাগরিগুলো আছে, এটা হচ্ছে আমরা কোথায় দিব? ফর সেকশন 47 এর আন্ডারে। এখন আপনাদেরকে মেজার করতে হবে কোন ব্যথাটা আসলে অ্যাকচুয়াল ব্যথা। আমরা বলেছিলাম আপনাকে কেউ ধাক্কা দিল, পুশ করলো, আপনি পড়ে গেলেন, ফুলে গেল, ব্রুজ হলো, তাই না, সোয়ালো হলো, ফুলে গেল, যত ধরনের এই ধরনের মাঝারি ক্যাটাগরির যে এইগুলো আছে, সবগুলো কিসে হবে? এবিএইচ আসবে। কোথায় আসবে?
ABH আসে না। এরপরে চলে আসি GBH। যখন ABH এর রেঞ্জ শেষ, হার্মের লেভেলটা যখন সিরিয়াস হয়ে যাবে তখন কি আসবে? এই GBH, যেটাকে আমরা সিরিয়াস বডিলি হার্ম বলি বা গ্রিভিয়াস বডিলি হার্ম বলি। যেমন গ্রিভিয়াস বডিলি হার্ম কখন হয়? দুই ভাবে হয় গ্রিভিয়াস বডিলি হার্ম। একটা হচ্ছে ওন্ডের মাধ্যমে, আরেকটা কি সিরিয়াস হার্মের মাধ্যমে। ওন্ড কোনটা? যখন আপনার দুটো লেয়ার কেটে ব্লিডিং হয়, আমরা এটাকে ব্লিডিং বলি না, এটাকে কি বলি? ওন্ডিং বলি। যখন দুইটা চামড়ার দুইটা লেয়ার ডার্মিস এপিডার্মিস কেটে যায় সেটাকে আমরা কি বলি? ওন্ডিং বলি। যেমন ওন্ডিং এবং ব্লিডিং এর ভিতরে কি আছে? পার্থক্য আছে। এটা কত স্থানে সৃষ্টি হয় স্যার ওই ক্ষেত্রে? আপনি সিম্পলি বুঝেন, আপনাকে যদি কেউ স্ট্যাব করে অথবা আপনাকে কেউ যদি ঘুষি দিয়ে, অনেক সময় মাঝে মাঝে মানুষের মুখ, ফেস বা অন্যান্য জায়গায় সেখানে কেটে যায়, চামড়ার লেয়ার কেটে যায়, বা লাঠি দিয়ে বাড়ি দিলে অনেক সময় মানুষের কেটে যায়। সো সোজা কথা, আপনি ওই স্ট্যাব করা, ছুরি দিয়ে আঘাত করা, কেটে ফেলা, এই ধরনের যত জড়তীয় আছে এটাকে কি বলি আমরা? ওন্ডিং। ব্লিডিং হচ্ছে, দেখেন, আমাদের চোখ দিয়ে ব্লিডিং হতে পারে, কান দিয়ে ব্লিডিং হতে পারে, নাক দিয়ে ব্লিডিং হতে পারে, মুখ দিয়ে ব্লিডিং হতে পারে, এগুলো কিন্তু ওন্ডিং না। ওগুলোকে আমরা সিরিয়াস হার্মে যেতে পারি ডিপেন্ডিং অন দি সিরিয়াসনেস। যে ধরেন আপনাকে আমি একটা ঘুষি দিলাম, আপনার নাক দিয়ে রক্ত বের হলো, ABH এ পড়বে স্যার। একটু চাপ দিয়ে ধরে ফেলছেন, পানি টানি দিয়েছেন, ভালো হয়ে গেছে, ওটা কি GBH যাবে? না স্যার। কেন? রক্ত তো বের হয়েছে, রক্ত বের হয়েছে না, বাট ওটা কি ওন্ডিং ছিল? না স্যার। ওটা ব্লিডিং ছিল। কি ছিল? ব্লিডিং ছিল। ওটা ওন্ডিং ছিল না। ওন্ডিং হতে গেলে কি লাগবে? দুটো লেয়ারকে আপনাকে কেটে ব্লিডিং বেরোতে হবে বা রক্তপাত হতে হবে, সেটাকে বলা হয় ওন্ডিং। তাহলে সেই ওন্ডিং যদি হয় তাহলে GBH হবে, অথবা আদার্স যত সিরিয়াস হার্ম আছে। আপনার হাত, যেটাকে আমরা ওদিন কি দেখলাম, কি যেন ফ্র্যাকচার বলে, এটাকে ওপেন ফ্র্যাকচার। যখন আপনার হাতের এই পার্টগুলো যখন ভেঙে যায়, ওই যে ফুটবল খেলার সময় দেখেন না, পা ভেঙে যায় একদম মাঝখান থেকে, এগুলোকে বলা হয় ওপেন ফ্র্যাকচার। এই ওপেন ফ্র্যাকচার কি সিরিয়াস নাকি কম সিরিয়াস বা মাইনর মনে হয়? মারাত্মক সিরিয়াস। আপনার হাতের এই রিস্ট যদি ভেঙে যায় বা মুচকে যায়, কারণ আপনাকে প্লাস্টার করে দিলে ভালো হয়ে যাবে। এলবো যদি কোনো কারণে হয়ে যায়, ঠিক হয়ে যাবে। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আপনার শোল্ডার ডিসলোকেট হয়ে গেল, ব্যথা পাইছেন প্রচন্ড, বাট ওটা কি ABH না GBH? ABH। কারণ সোজা করে ঠিক করে দিলেই ঠিক হয়ে যাবে। হাওয়ার আপনার শোল্ডার বোন যদি বাড়িতে ভেঙে ফেলি, তখন সে সিরিয়াস। এটা ABH হবে, এটা GBH। কারণ এটা সিরিয়াস। দেখতে হবে আপনার মেরুদণ্ডের হাড় যদি হালকা করে একটু ছোট্ট একটু জায়গায় 3 মিলিমিটার 5 মিলিমিটার জায়গায় আপনাকে একটু জোরে আঘাত করে লোহা দিয়ে কি হবে? সিরিয়াস। হ্যাঁ, সিরিয়াস। আপনার আঙ্গুল ভেঙে ফেললে ABH। স্যার, কারণ আঙ্গুল ভেঙে ফেললে প্লাস্টার করে দিয়ে ঠিক হয়ে যাবে। সো এটা আপনার সিরিয়াসনেস দেখে বুঝবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি কার আঙ্গুল ভাঙতেছেন, কোন বয়সের লোককে আঘাত করতেছেন সেটা ম্যাটার করে কিন্তু। যেমন আপনি যদি কোনো একটা বাচ্চার আঙ্গুল ভেঙে দেন, হ্যাঁ, GBH হয়ে যাবে। কেন বাচ্চার আঙ্গুল ভেঙে দিলে GBH হয়ে যাবে? কারণ সে ওই বাচ্চার জন্য এই ব্যথাটা সিরিয়াস, এই ব্যথাটা সিরিয়াস। তো যাই হোক, এইটার উপরও সেটা ডিপেন্ড করবে না। তাহলে আমরা নন ফেটালে এই তিনটা অফেন্স করব, এরপরে করব কি? জেনারেল ডিফেন্স। খেয়াল করেন, জেনারেল ডিফেন্স। নন ফেটাল কিন্তু কখনোই শেষ হয় না উইদাউট ডিসকাসিং দি জেনারেল ডিফেন্সেস। কারণ প্রত্যেকটি অফেন্সের পরে দেখতে হয় যে আমাদের জেনারেল ডিফেন্স আছে কিনা কোনো অ্যাবিউজ করার জন্য। যে জিনিসটা আমি বলতে শুরুতে মিস আউট করে ফেলছি বা জেনারেলি সবাইকে বলি, সেটা হচ্ছে, বা বলবো সামনেও, সিলেবাসের সময় আমি বলি না, যে ক্রিমিনাল অফেন্সকে প্রুফ করার জন্য এলিমেন্ট কয়টা লাগে? কি বলে কয়টা লাগে সত্যিকার বলতো? চারটা বলছে, পাঁচটা। ও পাঁচটা একটা বাড়াইছে, কয়টা হবে? দুইটা। দুইটা কি কি জানো? স্যার, আমার ক্রিমিনাল কোথায় 7টা ওয়ার্ড ছিল। একটা সিরিয়াস মেনস্ট্রিয়া পজিশন। দেখেন, একটা সিরিয়াস মেনস্ট্রিয়া পজিশন। তারপর তো স্যার ভুলে গেছি। এই দুইটা কি কি? দুই সেমিস্টার আগে। একটা সিরিয়াস মেনস্ট্রিয়া। আচ্ছা দেখেন, অ্যাক্ট্রোসিয়াস মেনস্ট্রিয়া অফেন্স প্রুফ করার জন্য একটা ওভারঅল বেসিক এলিমেন্টস হতে পারে, বাট জেনুইন এলিমেন্ট কয়টা লাগে? 4টা। অ্যাক্ট্রোসিয়াস, মেনস্ট্রিয়া, কজেশন এন্ড ডিফেন্স। আপনি অ্যাক্ট্রোসিয়াস প্রুফ করেছেন, ধরেন একটা লোককে আপনি পেয়েছেন বা ধরেছেন, সে ক্রাইম করছে, তার দ্বারা ক্রাইম সংগঠিত হয়ে গেছে, ক্রাইমের একটা ফিজিক্যাল যে পার্টটা সেটা স্যাটিসফাই হয়ে গেছে। আবার আপনি তাকে প্রুফ করতে পারবেন না যদি না তার কি না থাকে? মেনস্ট্রিয়া
না থাকে। আচ্ছা একটা সিরিয়াস মেনস্ট্রিয়াম দুটোই পেয়ে গেছেন, দুটোই আছে তার কোন একটা সিনে বা কোন একটা ক্রাইমে, তাকে কি আমরা লায়াবল বলতে পারি যতক্ষণ না পর্যন্ত কি না থাকে? যদি ওই পার্টিকুলার অফেন্সের জন্য কজেশন প্রয়োজন হয়, যদি কজেশন না থাকে। হ্যাঁ কিছু কিছু ক্রাইমের জন্য কজেশন লাগে না, যেমন আপনি কমন অ্যাসেম্বলির জন্য একটা সিএস মেনস্ট্রিয়াম যথেষ্ট, কজেশন ওইভাবে আলাদা করে প্রুফ করার প্রয়োজন নাই। কিন্তু এগুলোর জন্য কি লাগবে? কজেশন লাগবে, যে আপনার আঘাতেই এবিএইচ হয়েছে কিনা, আপনার আঘাতেই জিবিএইচ হয়েছে কিনা, আপনার আঘাতেই হোমিসাইড বা ফ্যাটাল অফেন্স হয়েছে কিনা, সেটার জন্য কজেশন প্রুফ করা লাগবে। দুই, তাহলে একটা সিএস প্রুফ করছেন, মেনস্ট্রিয়াম প্রুফ করছেন, কজেশন প্রুফ করছেন, তাহলে তো আপনি লায়াবল, তাই না? কেন আমার হবে না কেন? ডিফেন্স যদি থাকে, আপনি এই তিনটা হলে জেনারেলি কি হয়ে যাবেন? লায়াবল হয়ে যাবেন। হাউএভার যদি কেউ ডিফেন্স রিডিউস করতে পারে বা কোনো ডিফেন্সের উপরে সে রিলাই করতে পারে যে আমি তো এই ডিফেন্স আমার এখানে ছিল, তাহলে তার এই অফেন্স হওয়ার পরেও অফেন্স কিন্তু স্যাটিসফাই করে ফেলে কি এই তিনটাতেই পারফেক্টলি এটাকে স্যাটিসফাই করে ফেলে। হাউএভার কেউ যদি ডিফেন্স এখানে রিডিউস করতে পারে যে আমার এখানে এই ডিফেন্স আছে, পসিবল ডিফেন্স আছে, এবং সে প্রুফ করতে পারে, তাহলে তার এই অফেন্স থাকা সত্ত্বেও এই ডিফেন্সের কারণে কি হয়ে যায়? পুরো লায়াবিলিটিটা মাফ হয়ে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি হোমিসাইডে বলে আসছিলাম হোমিসাইডের ডিফেন্সে পুরোপুরি মাফ হয় না, নন ফেডারেল অফেন্সের ক্ষেত্রে ডিফেন্সের মাধ্যমে কি পুরোপুরি মাফ পাওয়া যায়? জি স্যার, ওমন না করছে পুরোপুরি মাফ পাওয়া যায় না? ইয়েস, পুরোপুরি মাফ পাওয়া যায়। আপনি নন ফেডারেল করে যদি ডিফেন্স রিডিউস করতে পারেন, পুরোপুরি আনকন্ডিশনাল অ্যাকুইটাল আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ কিছু কিছু ডিফেন্সের ক্ষেত্রে পাবেন না, যেমন কেউ বা কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে পাবেন না, যেমন সে যদি লুনাটিক হয়, সে যদি ইনসেন হয়, পাগল হয়, তো পাগলকে আমি রাস্তায় ছেড়ে দিলে তো সে রিপিটেড এটা করতেই থাকবে, যদিও সে কোনো অপরাধ করে নাই, ডিউ টু দি ল্যাক অফ দেয়ার মেনস্ট্রিয়া। হাউএভার তাকে ডিটেইন করে রাখতে হয়, যদিও সে খালাস, যদিও সে মুক্ত, হাউএভার আনকন্ডিশনাল অ্যাকুইটাল পায় না, তাকে কিছুদিন ডিটেইন করতে হয় তাকে সুস্থ করার জন্য, যাতে করে নতুন করে আর কোনো ভায়োলেন্স সে না করে। নাও তাহলে আমরা জেনারেল ডিফেন্সের যে ক্যাটাগরিগুলো, এই জেনারেল ডিফেন্সের ক্যাটাগরিগুলো দেখব। এই কি বলে এটাকে নন ফেডারেল অফেন্সের যে এই পার্টগুলো শেষ হওয়ার পর জেনারেল ডিফেন্স আসে। জেনারেল ডিফেন্সের কয়টা পয়েন্ট? দুইটা পয়েন্ট। এই কথা হবে না, এটা লাইভে যাবে তো, এটা ফেসবুকে যাবে আর কি এই ক্লাসটা। সো আমি ফেসবুকে ওই করে দেবো, যে কথা বলবেন তার চেহারাটা আমি ঘুরিয়ে দিয়ে দেবো, যা আমার কাছে দেবো। এখন ঠান্ডা হয়ে যাবে সবাই নাকি? কেউ স্যার যদি কাউকে মানে মেন্টালি ব্ল্যাকমেইল করে, ওইটা কি স্যার মানে ব্ল্যাকমেইল করে খুব অসুস্থ করে ফেলে, সিরিয়াসলি সে মানে পাগল হয়ে যাবে এমন অবস্থা, পাগল হয়ে যাবে, সেক্ষেত্রে স্যার এখানে একটা সিরিয়াসলি মানে সে যে মাধ্যমে স্যার যেমন মেসেজিং এর মাধ্যমে ব্ল্যাকমেইল করছে, একটা সিরিয়াস কি মেসেজিংটাকে ধরা হবে স্যার, নাকি এখানে একটা সিরিয়াস না? ইয়েস, ইওর অ্যাক্ট অফ অ্যাপ্রিহেন্ডিং হিম অথবা অ্যাক্ট অফ অ্যাপ্রিহেন্ডিং হার, আপনি এই যে এটা অ্যাক্ট কিভাবে করেছেন, চিঠি লিখে তাকে কি করেছেন, ভয় দেখাইছেন, ব্ল্যাকমেইল করেছেন, কথা বলে তাকে, এই যে এটা তো অ্যাপ্রিহেনশন না? আপনি যখন ব্ল্যাকমেইল করতেছেন, আপনি যখন থ্রেট দিচ্ছেন, এগুলো হচ্ছে আপনার যে অ্যাক্টটা, যে কিসের মাধ্যমে আপনি অ্যাপ্রিহেন্ড করতেছেন, দি অ্যাক্ট যেটার মাধ্যমে আপনি অ্যাপ্রিহেন্ড করতেছেন, তো ওইটা ওই মেসেজিং বা ফোন কল বা যে ধরনের অ্যাক্টিভিটিস আপনি করেন না কেন। এখন আমরা তো আসলে অ্যাক্টিভিটি থেকে অফেন্স ই করবো না, ফাইন্ড আউট করবো না, আমরা অফেন্স ফাইন্ড আউট করবো রেজাল্টস দেখে। যে আপনি বললেন স্যার মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে গেছে, আমরা দেখবো সে মারাত্মক লেভেলের অসুস্থ নাকি না। ফ্যানের শব্দ হয় কেন? এসি কাজ করে না? ডেক্টরের এসি কি নষ্ট হয়ে গেল? সরকার নিষেধ আছে, আবার বিশেষ করে আমাদের নতুন যে সরকার আছে, এই সরকার তো স্ট্রাগল করতেছে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে। আমাদের নতুন সরকার আসলে কে আসবে আমরা জানি না, বাট হোপফুলি ইলেকট্রিসিটি 1 ঘন্টা করে যায় কিনা। আমাদেরকে আশা করতে হবে যেন আমাদের দেশের ইলেকট্রিসিটি কি হয়, কম নষ্ট হয়। আমরা চেষ্টা করবো এসি টেম্পারেচার একটু বাড়িয়ে রাখতে। না আসি জেনারেল ডিফেন্স। জেনারেল ডিফেন্স যেটা আপনি বললাম, তাহলে আপনি ডিপেন্ড করবে কোন লেভেলের অসুস্থতা সে সাফার করছে। সে যদি জেনারেল অ্যাপ্রিহেন্ডেড হয়, ভয় পায়, কমন অ্যাসল্ট, যদি তার লেভেলটা বেড়ে যায় তাহলে আমরা এবিএস পর্যন্ত যেতে পারি। কিরকম বেড়ে গেছে, সে বাসা থেকে বের হতে পারে না, ঘরের বাইরে যেতে পারে না, সে নিজের থেকে নিজের ভিতরে একদম হয়ে গেছে এবং তার মেডিকেশন প্রয়োজন হচ্ছে, ডাক্তার প্রেসক্রাইব করতেছে, তো লেভেল অনুযায়ী আমরা দেব এবিএস। অথবা সে যদি এখন এতটাই মারাত্মক অবস্থা যে সে এখন হসপিটালাইজ, তাকে বেড রেস্টে, তাকে আইসিইউ তে নিয়ে চলে যেতে, তাকে আমরা কোথায় দিব? জিবিএইচ। আইসিইউ তো না নিলেও জিবিএইচ দিতে পারি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। নাও জেনারেল ডিফেন্সে দেখেন, জেনারেল ডিফেন্স কয় প্রকারের হয়? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ডিফেন্স। অ্যাফার্মেটিভ
ডিফেন্স, আরেকটা ফেলিয়ার অফ প্রুফ ডিফেন্স। প্রুফ ডিফেন্স। তাহলে সরি আপনারা ওই রুমে গিয়ে যেটা হোমওয়ার্ক দিলেন সেটা করেন। তো আমাদের আজকে টাইম আছে, তো টাইমের উপর নিয়ে জেনারেল ডিফেন্সে না আজকে আমরা বেশি দূর যাবো না, আমরা জাস্ট সিলেবাসটা বুঝিয়ে শেষ করে দেবো। এই ভাই আচ্ছা এক সেকেন্ড, আমাদের অ্যাকাউন্টেন্ট যে আছে প্রত্যেকের এই 2 মাসের বেতন ক্লিয়ার করে পরে ক্লাসে বেরোবেন প্লিজ। কার্ড আছে আমাদের, সমস্যা নেই। কাশ বিকাশ শব্দের অবস্থা হ্যাঁ ফেলিয়ার অফ প্রুফ ডিফেন্স। নাও এই দুইটা ডিফেন্সের ভিতরে আমাদের আরো কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন অ্যাফার্মেটিভ ডিফেন্সের ভিতরে আমরা 3টা ডিফেন্সকে দেখি। এই মনোযোগ দেন একটু এদিকে। একটা হচ্ছে সেলফ ডিফেন্স, আরেকটা হচ্ছে নেসেসিটি, একটা ডিউরেস স্যার, আরেকটা হচ্ছে ডিউরেস। এখন অ্যাফার্মেটিভ ডিফেন্স কাকে বলে? যে জায়গাতে ডিফেন্ডেন্ট প্রথমত আগে অফেন্সটাকে অ্যাফার্ম করে নেন, স্বীকার করে নেয় ইয়েস আমার দ্বারা এই কাজ হয়েছে বা আমি এই কাজ করেছি, হাউএভার আই হ্যাভ সাম এক্সকিউজেস, অথবা আমার জাস্টিফিকেশন আছে এটা করার ক্ষেত্রে, যেমন সেলফ ডিফেন্স, নেসেসিটি এবং ডিউরেস। আমরা এটা ডিটেইলসে ক্লাসে পড়াবো। হাউএভার ফেলিয়ার অফ প্রুফ ডিফেন্স কোনগুলো? যেমন কিছু কিছু জায়গায় ডিফেন্ডেন্ট ডিফেন্স পেয়ে যাবে বা অফেন্স থেকে মুক্ত হয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, শুধুমাত্র প্রসিকিউশন তার এই অফেন্সটাকে প্রুফ করতে পারতেছে না এই কারণে। তার মানে প্রসিকিউশন যদি তার মেইনস দিয়ে প্রুফ করতে পারে বা কোনো জায়গায় যদি কোনো ল্যাক্স থাকে প্রুফ করতে না পারে, তাহলে কি অটোমেটিক্যালি ডিফেন্ডেন্ট কি পেয়ে যায়? ডিফেন্স পেয়ে যায়। যেমন সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি অটোমেটিজম, একটা কি অটোমেটিজম, এরপরে কি আছে ইনস্যানিটি, এরপর আছে হচ্ছে মিস্টেক, এরপর আছে হচ্ছে ইনটক্সিকেশন। সো এই যে 4টা সিনারিও, যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তার মেন্সট্রুয়াল অ্যাক্স থাকতে পারে, কেউ যদি ইনসেন থাকে, ইনসেন পাগল অসুস্থ যদি থাকে, মেন্টাল অ্যাবনর্মালিটি যদি থাকে, তাহলে তার ওই অফেন্স করার কোনো মেন্সিয়া থাকে না, মেন্টাল যে গিলটি মাইন্ডেড সেটা থাকে না। অটোমেটিজম হচ্ছে ইনভলিউন্টারি কন্ডাক্ট, আপনার অনিচ্ছায় যদি কোনো কাজ ঘটে যায়। সো এগুলো আমরা ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। তবে একটু বুঝে নেন যে এই জেনারেল ডিফেন্সের যে ক্যাটাগরিটা, অ্যাফার্মেটিভ মানে যে জায়গাতে ডিফেন্ডেন্ট আগে অ্যাফার্ম করবে দেন এক্সকিউজ দিবে, এই হচ্ছে 3টা। আর ফেলিয়ার অফ প্রুফ মানে হচ্ছে ওই যে আপনি একটা স্টেজ মেনস্ট্রিয়ার যে কোনো একটা প্রুফ করতে কি হবে, ব্যর্থ হবেন। জেনারেলি একটা স্টেজ থাকে বাট মেনস্ট্রিয়ারে কি থাকে, ল্যাক্স থাকে। সো মেনস্ট্রিয়ার যখন ল্যাক্স থাকে তখন অটোমেটিক্যালি আপনি একটা ডিফেন্স পেয়ে যান। নাও এখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই নন ফেটাল অফেন্সের ভিতরে আরেকটা ডিফেন্স আছে, সেটা কমন ডিফেন্স, সেটা কি কনসেন্ট। কি আছে? কনসেন্ট। যদিও কনসেন্টের এই ডিফেন্সটা রেপের ক্ষেত্রে বেশি আলোচিত হয় বা রেপের জন্য বেশি ব্যবহৃত হয়। হাউএভার মনে রাখবেন ক্রিমিনাল লতে 3টা জায়গায় এই কনসেন্টটা কাজে আসে। সবচেয়ে বেশি কাজে আসে রেপের ক্ষেত্রে বা ডিসকাসড হয় রেপের ক্ষেত্রে। 2 নম্বরে যেটা ডিসকাসড হয় সেটা হচ্ছে থেফটের ক্ষেত্রে। প্রপার্টি অফেন্সে যখন আমরা দেখব যে থেফটের যে এলিমেন্টগুলোর ভিতরে ডিসঅনেস্ট যে এলিমেন্ট আছে, সেখানে সেকশন 2(1)(b) তে দেওয়া আছে, যদি কেউ কনসেন্ট আশা করে নেয় কারো কাছ থেকে বা বিলিভ করে যে তার জিনিস নিলে আমাকে কি দিবে, কনসেন্ট দিবে, সেই ক্ষেত্রে থেফট হয় না। আমরা এটা দেখব পরে। আর আরেকটা হচ্ছে এই নন ফেটালের ক্ষেত্রে। নন ফেটাল অফেন্সের ক্ষেত্রে যদি কেউ আপনাকে কনসেন্ট দেয়, নন ফেটালের ক্ষেত্রে যদি কনসেন্ট দেয় তাহলে ওই অফেন্স হবে না। তবে মনে রাখেন নন ফেটাল থেকে জিবিএইচ এর ক্ষেত্রে আপনাকে কেউ কনসেন্ট দিতে পারে যে আমাকে আঘাত করো, আমাকে স্ট্যাপ করো, আমি তোমাকে কনসেন্ট দিলাম না। এবিএইচ এর ক্ষেত্রে কেউ কনসেন্ট দিতে পারে না। শুধু এই যে একটা কমন অ্যাসল্ট যে হার্মলেস অফেন্সটা আছে, সে জায়গায় কি কাজে লাগে, কনসেন্ট কাজে লাগে। ফর এক্সাম্পল আপনি আপনার ফ্রেন্ডের গায়ে টাচ করতেছেন, আপনার একটা ইমপ্লাইড পারমিশন তাকে টাচ করার আছে। আপনি আপনার গার্লফ্রেন্ডকে টাচ করতেছেন, আপনি আপনার বয়ফ্রেন্ডকে টাচ করতেছেন, আপনি আপনার ব্রাদার্সকে টাচ করতেছেন। সো এই যে যাদেরকে টাচ করাটা কি পারমিটেড বা কনসেন্টেড ইদার এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি, তাদের ক্ষেত্রে আপনি কনসেন্ট পেতে পারেন। তবে তারা যদি আবার একবার না করে দেয়, আর দিও না বা আর টাচ করো না, বিরক্ত লাগতেছে, তখন কি হয়ে যাবে, কনসেন্ট বাতিল হয়ে যাবে। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড হচ্ছে ওরা কি মানে দুষ্টামি করতেছিল, তো হঠাৎ করে গার্লফ্রেন্ড বলছে যে আর করে না, আমার সমস্যা হচ্ছে, টিকলিং করতেছিল। হ্যাঁ টিকলিং করতেছিল স্যার। ওরা গার্লফ্রেন্ড আর মানে যখন শ্বাসকষ্ট হচ্ছিল ও আরো করছিল এক্সেসিভলি, তো আর কি জাম্প করছিল একটা জায়গা থেকে, তখন আর কি হাত পা একটু ফ্র্যাকচার ভেঙে গেছে। সি যখন যতক্ষণ টিকলিং করতেছে, টিকলিংটা কি ছিল, কি কনসেন্টেড। হাউএভার টিকলিংটা কি, এটা কি এবিএইচ ছিল না জিবিএইচ ছিল? কিন্তু স্যার এটা কমন অ্যাসল্ট। তাই না? যদি আনঅথরাইজ টিকলিং থাকতো, আপনি যদি তাকে টিকলিং করতেন হচ্ছে উইদাউট পারমিশন, তাহলে এটা ব্যাটারি হতো। বাট তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল বলে তাদের কি ছিল, এটা একটা ইমপ্লয়েড পারমিশন ছিল।
হাওয়াভার একটা মোমেন্টে যখন তার বিরক্ত লাগতেছিল সে বলে দিয়েছিল আর টিকলিং করো না, তার ব্রিথিং এ প্রবলেম হচ্ছে, তার মানে যখন না করে দিয়েছে তখন থেকে কনসেন্ট বাতিল। এরপরে যে টাস্কটা করছিল ওটা কি হয়ে গেছে? অফেন্স হয়ে গেছে। কি অফেন্স হয়ে গেছে? এবিএইচ কেন হবে? টিকলিং করলে এবিএইচ হয়ে যায়? ওটা হচ্ছে ওর প্রবলেম আসি না তো টিকলিং করলো পরবর্তীতে সে এখান থেকে অ্যাভয়েড করার জন্য, ওর বয়ফ্রেন্ডের এখান থেকে অ্যাভয়েড করার জন্য যখন মুভ আউট হতে গেল তখন সে পড়ে গেল। এখন পরে গিয়েও কিন্তু যতটুকু ব্যথা পেয়েছে অতটুকু পর্যন্ত লিমিট থাকতে পারতো। ওর বয়ফ্রেন্ড আবার ওকে হেল্প করতে গেছে, পড়ে গেছে স্যার। যে হেল্প করতে গিয়ে আবার ওর উপরে পড়ে গেছে। সো হেল্প করতে গিয়ে ওর উপরে পড়ে গেছে, সে আবার ব্যথা পাইছে। সো তখন আমরা ওই রেঞ্জে আমরা আলোচনা করি ওই যে বয়ফ্রেন্ড ডিফেন্স ক্লেম করতে পারে না, বাট ওর টেকনিক কি ডিফেন্স ক্লেম করবে। ওর ডিফেন্স ততটুকু পর্যন্ত ছিল, ওই ফার্স্ট টিকলিং পর্যন্ত। কনসেন্ট ছিল স্যার। এর বাইরের অ্যাক্টিভিটিস গুলো কি ছিল না কনসেন্টেড এটা স্যার ছিল। বাট বয়ফ্রেন্ড যে নেক্সট মুভ যখন ও উল্টে পড়ে গেছে ওই সময় তো ভলেন্টারি ছিল না, মানে ইনভলেন্টারি ছিল না, বাট ওকে ও একটু ফোর্সি করতে পারতো না যে ও কি করতেছিল, ও সোফার উপর থেকে ওকে তুলতে গেছিল, কেন একটু ঠান্ডা মাথায় গিয়ে আস্তে করে তাকে পুল আপ করতে পারতো না। আপনি আনেন না ডিফেন্স কোনটাই পরে, কনসেন্ট তো এক জায়গায় শেষ, এরপরে কোনটা মিলে আপনি ডেফিনেটলি আলোচনা করেন। যদি তার ফর্সিবিলিটি কেউ প্রুফ করতে না পারে, প্রসিকিউশন যদি শক্ত করে ধরতে না পারে, আপনি ধরেন এই জায়গাটাতে না। সো এই হচ্ছে নন ফেডাল, নন ফেডাল এই তিনটা আর জেনারেল ডিফেন্স। এখন আসি প্রপার্টি অফেন্স, একটু এদিক থেকে টান দিয়ে নিই। প্রপার্টি অফেন্স কয় ধরনের হয়? প্রথমত প্রপার্টি অফেন্সের প্রথমে পড়বো আমরা থেফট করব আন্ডার দি থেফট অ্যাক্ট 1968। এরপরে পড়বো হচ্ছে আপনার থেফট অ্যাক্টের ভিতরে আছে কি ব্রাগলারি, কি সমস্যা? এরপর আছে হচ্ছে ফ্রড, এরপর হচ্ছে ক্রিমিনাল ড্যামেজ। এই তো আর কিছু কি আছে? নাই। সো এই ব্রাগলারিটাও কিসের আন্ডারে? থেফট অ্যাক্টের আন্ডারেই। ফ্রড অ্যাক্ট অ্যাক্ট 2006 এর আন্ডারে, আর ক্রিমিনাল ড্যামেজ হচ্ছে ক্রিমিনাল ড্যামেজ অ্যাক্ট CDA 1971 এর আন্ডারে। এই তো স্যার ফার্স্টটা কি লিখছেন? থেফট, THEFT, থেফট। ইজি নাম শুনছিস? এই যে দুটো এত সহজ না, কি সহজ না? আবার স্যার ব্যারিস্টার মামলার করে দিতে আমার মামলা করা লাগবে না। ওকে না, তাহলে প্রপার্টি অফেন্স আমরা এই কয়টা করব, আমরা জানি না এবার কি হবে। আচ্ছা এখন একটু কমন অফেন্স ক্যাটাগরি যেগুলো আছে, যেমন আমরা ওই স্পেশাল ক্যাটাগরিতে পড়া না, এগুলোর কিছু অফেন্স আছে, যেমন পার্টিসিপেশন ইন ক্রাইম, পার্টিসিপেশন ইন ক্রাইম এটা হচ্ছে ওই যে আমরা যেটাকে জয়েন্ট এন্টারপ্রাইজ বলি। পার্টিসিপেশন ইন ক্রাইম হচ্ছে যখন একাধিক লোক একটা ক্রাইম করতে যায় তখন ওটাকে আমরা পার্টিসিপেশন ইন ক্রাইম বলি। ওই ক্ষেত্রে আমরা দেখি যে আসলে এদের সাজা কেমন হবে, শাস্তি কেমন হবে, সেই জিনিসটা আমরা দেখি। যাক, থেফট তো সবাই বুঝেন, থেফট বুঝেন না? ব্রাগলারি কোনটা? যখন কোনো বিল্ডিং বা পার্ট অফ দ্য বিল্ডিং এর ভিতরে গিয়ে কেউ চুরি করে সেটাকে আমরা ব্রাগলারিতে আলোচনা করি। ফ্রড অ্যাক্টে আমরা করব প্রতারণা কয়ভাবে ক্রিমিনাল যে ফ্রড গুলো হয় সেগুলো আমরা দেখব। ফলস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, অ্যাবিউজ অফ পজিশনের মাধ্যমে, ফেলিয়ার টু ডিসক্লোজ ইনফরমেশনের মাধ্যমে, কেউ যদি সার্ভিস অবটেন করে ডিসঅনেস্টলি, এগুলো ফ্রডে পড়বে। ক্রিমিনাল ড্যামেজ বলতে আমরা যেটাকে বোঝাই প্রপার্টি ড্যামেজ। ক্রিমিনাল ড্যামেজ মানে প্রপার্টি ড্যামেজ। আপনার কোনো জিনিস, আপনার কোনো প্রোডাক্ট, আপনার কোনো প্রপার্টি যদি আমি ডিস্ট্রয় করি, ড্যামেজ করি, তাহলে এটা একটা লায়াবিলিটি চলে আসবে। তাহলে কমন অফেন্সে প্রথমে দেখেন পার্টিসিপেশন ইন ক্রাইম, এরপর আছে অ্যাটেম্পটস টু ক্রাইম, অ্যাটেম্পট টু ক্রাইম বা এটাকে ক্রিমিনাল অ্যাটেম্পটও বলে। সো এই জিনিসগুলো হচ্ছে ক্রিমিনাল অ্যাটেম্পট, যেটা আপনি ওই কাজটা আমাদের করতে পারেন না বাট অ্যাটেম্পট করেছিলেন, সেই ক্ষেত্রে আসে। যেমন ধরেন কেউ যদি 18 করে, যারা জিবিএ লায়াবল হয় সেকশন 18 এ, তারা কিন্তু তাদেরকে কিন্তু অ্যাটেম্পট টু মার্ডারের লায়াবিলিটি আনা যায়, কারণ তারা যে আঘাতটা করেছিল সেটা দিয়ে মার্ডারও হতে পারত, কারণ মার্ডারের ইন্টেনশনের ভিতর আছে ইন্টেনশন টু কিল অর কজ জিবিএইচ। তাহলে কেউ যদি আপনাকে জিবিএইচ করতে আসে জিবিএইচ এর ইন্টেনশন নিয়ে, ডেফিনেটলি এখানে তার মার্ডারও হয়ে যেতে পারত। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাটেম্পট টু মার্ডারও ওখানে তাকে দিতে পারি। যাই হোক, আমরা কমন অফেন্সে পার্টিসিপেশন ইন ক্রাইম করব, যেটাকে আমরা জয়েন্ট এন্টারপ্রাইজ বলি, আর ক্রিমিনাল অ্যাটেম্পট। আর আমি স্যার সেক্সুয়াল অফেন্স কোনটা? ক্রিমিনাল অ্যাটেম্পটে দরকার না,
সেক্সুয়াল অফেন্সটা আমি এখানে যদি এটা নন ফেডারেল দিকে দিতে পারতাম, বাট আমি এটাকে কমন অফেন্সের দিকে নিয়ে আসছি, যেটা আলাদা ক্যাটাগরিতে রেপ। সেক্সুয়াল অফেন্স যেটা সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2003, এই সোয়া 2003 এর ভিতরে অনেকগুলো অফেন্স আছে, এর ভিতরে রেপ হচ্ছে আপনাদের সিলেবাসে আছে পার্টিকুলারলি। সো দ্যাটস অল ফর ক্রিমিনাল ল। এর বাইরে পড়ার কোনো প্রয়োজন নাই। আর এটা যদি পড়েন, ওই যে বললাম যেটা হয়তো বা মোস্ট প্রবাবলি এইবার মে 2026 এক্সামিনেদের জন্য আপনাদের প্রপার্টি অফেন্সকে কি রাখবে, পার্ট এ তে রাখবে। সো পার্ট এ তে মোস্ট প্রবাবলি কি থাকে, পার্ট এ তে প্রবলেম কোশ্চেন থাকে। প্রবলেম কোশ্চেনের একটা সিনারিও দেওয়া থাকে, সেটার উপরে ছোট 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 শর্ট কোশ্চেন আস্ক করা হয়, ক্লিয়ার? আর বাকি যে বি পার্টটা আছে, সেই বি পার্টে আপনাকে প্রবলেম এবং এসে টাইপের একটা কম্বিনেশন থাকে, যেখান থেকে আপনি মনে রাখেন নন ফ্যাটাল থেকে একটা প্রবলেম অথবা একটা এসে আপনি 100% পাবেন। যদি আমি 100% এসের কথা বলি, তাহলে এই জেনারেল ডিফেন্স এবং এই যে ম্যানস্লটার, এই জেনারেল ডিফেন্স এবং ম্যানস্লটার, এই দুইটা থেকে একটা এসে 100% ইনশাআল্লাহ সব সময় থাকে। এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এই রেপের ভিতরে যে কনসেন্টটা থাকে, সেটাও ভেরি ইম্পর্টেন্ট একটা এসে, এবং পাশাপাশি জয়েন্ট এন্টারপ্রাইজ বা পার্টিসিপেশন ইন ক্রাইম, এই তিনটা এসে যদি আপনি পড়েন, তাহলে আপনি আশা করতে পারেন যে এখান থেকে একাধিক বা একটা অ্যাটলিস্ট আপনি কি পাবেন, এসে পাবেন। এছাড়াও আপনি যখন পুরো টপিক পড়বেন, যেহেতু আপনাদেরকে এখন মেমোরাইজ করে যেতে হয়, পুরোটা টপিক পড়ার কারণে যেটা হবে যে আপনাদের এখান থেকেই আপনারা কোনো এসে আসলে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আপনি এসে রেসপন্স করতে পারবেন। সো দ্যাটস অল ফর দ্য ক্রিমিনাল ল সিলেবাস। আমরা এইটাকে খুব ভালো করে লিখে নিয়ে যান, বা প্রয়োজন হলে এটাকে ছবি তুলে নিয়ে যান, ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দেন আপনাদের, যাতে করে এটাকে ফলো করে করে আমরা সামনে আগাতে পারি। এবং ক্রিমিনাল লতে ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ। পড়ার টেকনিকটা কি স্যার? লাইক আমি নোটস করলাম,